হ্যালো স্টুডেন্টস, আমি গত দুটো ভিডিওতে আপনাদের শিখিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং আপনাদের শিখিয়েছি কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে প্রশ্নবোধক বাক্যগুলো আপনারা তৈরি করবেন, এবং সেটা অবশ্যই একটি নির্দিষ্ট টেন্সের হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে শিখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের ভিডিওতে দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখবেন। একটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সই বলে থাকি। আরেকটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই দুটো শিখতে আমি আগের দুটো ফরম্যাটের আরেকবার রিক্যাপ করে নিচ্ছি। অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে এস অথবা ইএস বসে যদি সাবজেক্টের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তারপরে বসে অবজেক্ট। নেগেটিভ যখন আমি করব তখন আমি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন ডু অর ডাজ, এর আমি হেল্প নিচ্ছি নাবোধক বাক্য অথবা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। তার জন্য কি আনছি? সাবজেক্টের পরে ডু অথবা ডাজ আনছি। মনে রাখবেন, আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি এস অর ইএস যদি মেন ভার্বের সাথে থাকে তবে ডাজ আসে মেন ভার্বে, আর যদি না থাকে তাহলে ডু চলে আসে। এছাড়া আরেকটা কীভাবে জানবেন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই সাবজেক্টের পরে ডাজ বসবে, অথবা অন্যথায় ডু বসবে। তো সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই নেগেটিভ সেন্টেন্সে কিন্তু মেন ভার্বের সাথে এস অথবা ইএস বসে না, এটা অরিজিনাল যে ফর্ম প্রেজেন্ট ফর্মেই চলে আসে। এবার আজকের ভিডিওর যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখিয়েছি তার ফরম্যাটটা দিয়েছি। এখানে দেখুন ডু অর ডাজ, যেটা কিনা আমরা হেল্পিং ভার্ব বলছি, সেটা কিন্তু সাবজেক্টের আগে চলে এসেছে, ডু অথবা ডাজ। ঠিক আছে, এবং যেহেতু কোয়েশ্চেন শুরু হচ্ছে ডু অথবা ডাজ দিয়ে, তাই ফার্স্ট অ্যালফাবেট ডিটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটারেই লিখব। সো ডু ডাজ, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব ইন অরিজিনাল ফর্ম, দেন অবজেক্ট, দেন কোয়েশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে কি যে প্রশ্নগুলোর মধ্যে না থাকবে। তার জন্য দেখুন এখানে দেখানো রয়েছে একদম অলমোস্ট সেম, কিন্তু একটা নট বসেছে সাবজেক্ট এবং মেন ভার্বের মধ্যে, তাই ফর্মটা চেঞ্জ হয়ে ডু ডাজ, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট ওয়ার্ডটা আসবে, প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে আপনাদের যেই এক্সাম্পলগুলো দেখাবো তাতে আপনাদের অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে আপনাদের ফরম্যাটের সাথে এখানে আপনাদের আমি দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফার্স্ট এক্সাম্পলে দেখিয়েছি, দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরম্যাটেই রয়েছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এস অর ইএস প্লাস অবজেক্ট। দেখুন হি গোজ টু স্কুল অ্যাট 10 AM, গো এর পরে ইএস বসেছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তার জন্য। তো হি গোজ টু স্কুল অ্যাট 10 AM। এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা হি এর পরে সাধারণত ডাজই বসাই। তো ডাজ নিয়ে আসলাম এবং মাঝখানে নট নিয়ে আসলাম, তারপরে মেন ভাবটা আনলাম। তো কী লিখলাম নেগেটিভ সেন্টেন্সে? হি ডাজ নট গো টু স্কুল অ্যাট 10 AM। দেন প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এনেছি। কীভাবে আনলাম? ওই যে হেল্পিং ভার্ব অর্থাৎ ডু অথবা ডাজ, একেই আমরা বলেছিলাম না ইন্টারোগেটিভ ফর্মে। দেখুন লেখা রয়েছে ডু অথবা ডাজ, দেন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ফর্মের দিকে তাকান উপরে। এবার নিচে 3 নম্বর এক্সাম্পলটা দেখুন, ডাজ হি নট গো টু স্কুল অ্যাট 10 AM। দেন আমি শিখিয়েছি নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখুন কীভাবে করলাম, ডাজ হি গো টু স্কুল অ্যাট 10 AM এর 3 নম্বর সেন্টেন্সটা, ডাজ হি গো টু স্কুল অ্যাট 10 AM, এটা সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে ডাজ হি, দেন হি এর পরে নট বসালাম এবং হি এবং গো এর মাঝে নট বসালাম। সো ডাজ হি নট গো টু স্কুল অ্যাট 10 AM। তাহলে এইভাবে কিন্তু আপনারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু শিখে গেলেন। এটাকে এই যে ফরম্যাট, এটা কিন্তু শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ইউজ করবেন। এবার আমি দেখুন ভালো করে বুঝতে পারবেন, এবার আমি দেখিয়েছি বাংলায় এর মিনিং কী হয়। দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনাদের বারবার বলেছি যেটা চিরসত্য ঘটনা, যেটা প্রতিদিন ঘটে অথবা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে, সেগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখুন এখানে রয়েছে সে সকাল 10টায় স্কুলে যায়। সে যে সকাল 10টায় স্কুলে যায় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সে আগেও যেত, আজও যাচ্ছে, আগামীতেও যাবে, এটা তার অভ্যাস। ঠিক আছে, তো সকাল 10টায় যায় সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটাকে আমি ইংলিশে কী লিখলাম? উপরে দেখান হি গোজ টু স্কুল 10 AM। দেন দ্বিতীয় বেঙ্গলিতে সেন্টেন্সটা দেখুন, সে সকাল 10টায় স্কুলে যায় না।
ধরে নিন সকাল 11টায়, সকাল 9:30টায় যায়। তো সে সকাল 10টায় স্কুল যায় না। দেন আমি কি করলাম, ওই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি রয়েছে, হি গোজ টু স্কুল অ্যাট 10 AM, অর্থাৎ যে সে সকালে 10টায় স্কুলে যায়, ওটাকেই আমি নেগেটিভ করে দিলাম। কি করলাম, কি করে, ওই গোজটাকে ডাজ নট গো করে দিলাম, হি ডাজ নট গো টু স্কুল অ্যাট 10 AM। 3 নম্বর বাংলায় সেন্টেন্সটি দেখুন, সে কি সকাল 10টায় স্কুলে যায়, প্রশ্নবোধক। তো যখনই প্রশ্নবোধক আসবে আপনাদের মাথায় সবসময় চলে আসবে যে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। দেখুন এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব, অর্থাৎ ডু অর ডাজ, প্রত্যেকটি টেন্সের হেল্পিং ভার্ব আলাদা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ডু অর ডাজ, এটা সবসময় আপনাদের মাথায় থাকবে। তার জন্য কি করলাম, ডু অর ডাজকে সামনে নিয়ে দেখুন 3 নম্বর ইংলিশ এখানে এক্সাম্পলে, ডাজ দেন সাবজেক্ট হি দেন মেন ভার্ব গো টু স্কুল অ্যাট 10 AM। এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব কি করে, ওই ডাজ হি গো মাঝখানে নট আনলাম। এর বাংলা কি হয়, সে কি সকাল 10টায় স্কুলে যায় না, সে কি সকাল 10টায় স্কুলে যায় না, এই যে কথাটা, এর ইংলিশ কিন্তু ওটাই। ডাজ ই নট গো টু স্কুল অ্যাট 10 AM। তাহলে আপনারা শিখবেন কীভাবে, এইভাবেই আপনারা প্রথমে একটি সেন্টেন্সের বেঙ্গলি সেন্টেন্স বের করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তারপরেই আপনি সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইংলিশে তৈরি করবেন, ফরম্যাটে ফেলবেন, তারপরে নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। এইভাবে কিন্তু আপনি বারে বারে প্র্যাকটিসের করে করে আপনি কিন্তু শিখে যাবেন। পরবর্তী এক্সাম্পলগুলো আমি দেখিয়েছি। দেখুন দিলীপ সকালে বই পড়ে, এটাতে তার অভ্যাসগত ব্যাপার, তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ইংরেজিতে কি লিখেছি, দিলীপ রিডস বুকস, বই পড়ে বলেছি, তাই রিডস বুকস ইন দ্য মর্নিং। দেন দিলীপ সকালে বই পড়ে না, এই যে না বলছে এর মানে কিন্তু এই নয় যে তার অভ্যাসগত নয়, তার যে না পড়াটা, সে যে পড়ছে না সেটা কিন্তু, তার মানে এটা কোনোদিনই হয় না, সকালে সে পড়েই না, আগেও পড়তো না, আজকেও পড়ে না, কালকেও পড়ে না, তার জন্য কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই আমি কিন্তু দিলীপ সকালে বই পড়ে না বললে আমি সবার প্রথমে আমি ওটাকে ডাজ নিয়ে আসবো, দিলীপ ডাজ নট রিড বুকস ইন দ্য মর্নিং। আপনি দেখুন প্রথমে দিলীপ সকালে বই পড়ে না, ঠিক আছে, এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিকে প্রথমে কি করবেন না, আপনি না কথাটা ভুলে যান, অ্যাভয়েড করবেন না কথাটা, ওটার ইংরেজি করবেন দিলীপ সকালে বই পড়ে। সেটা প্রথম সেন্টেন্সটি, দিলীপ রিডস বুকস ইন দ্য মর্নিং। এবার না বোধক ব্যাপারটা এবার ভাবুন, এবার এই রিডসটাকে ভাঙবেন, ভাঙার পরে দেখুন দ্বিতীয় সেন্টেন্সে দিলীপ ডাজ দেন রিড, মাঝখানে নট বসিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার দিলীপ সকালে বই পড়ে না কথাটার মানে কিন্তু ট্রান্সলেশন হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। দিলীপ কি সকালে বই পড়ে, এটাও কিন্তু প্রশ্নবোধক বাক্য, কিন্তু এটা করার জন্য আপনি কী করবেন, ওই কোয়েশ্চেন মার্কটা আর কি কথাটা এটা ভুলে যাবেন, মানে অ্যাভয়েড করবেন ট্রান্সলেট করার সময়। সবাই দেখুন ওই কি আর কোয়েশ্চেন মার্কটা যদি আমি সরে গিয়ে ফেলি, অ্যাভয়েড করি, তাহলে কিন্তু হবে দিলীপ সকালে বই পড়ে। ওই একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দিলীপ রিডস বুকস ইন দ্য মর্নিং। আমি কি করলাম, আমি এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তার জন্য আমি কি করলাম, দিলীপের পরে ডাজ বসার কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমি প্রথমেই ডাজ নিয়ে আসলাম। ডাজ দিলীপ রিড বুকস ইন দ্য মর্নিং। পরের সেন্টেন্স দেখুন, দিলীপ কি সকালে বই পড়ে না। এটা কিন্তু এই যে কি এবং না এবং কোয়েশ্চেন মার্ক, এটাকে অ্যাভয়েড করুন, প্রথমে আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ভাবুন, দিলীপ সকালে বই পড়ে, মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আপনি সেইভাবেই লিখুন দিলীপ রিডস বুকস ইন দ্য মর্নিং, তারপরে আপনি একবারে ওরকমভাবে চলে আসুন। ডাজ দিলীপ, যেহেতু না রয়েছে কথাটা, দিলীপ আর মানে দিলীপ হচ্ছে সাবজেক্ট আর রিড হচ্ছে মেইন ভার্ব, তো সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে নট বসাবেন, আর হেল্পিং ভার্বটা সবার প্রথমে নিয়ে আসবেন, অর্থাৎ সাবজেক্টের প্রথমে আগেই হেল্পিং ভার্ব তো ডু অথবা ডাজ বসাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে দিলীপ কি সকালে বই পড়ে না। তাহলে যা কিছু হবে আপনাকে প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেবে সেই হিসেবে তারপর ব্রেকিং করে ওই প্রসিডিউর আপনি করবেন, তাহলেই কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। এবার দেখুন আপনাদের যে সেন্টেন্সটি দিয়েছি নিচে দেখুন, একদম নিচে বাংলা সেন্টেন্সটি দেখুন, তিনি কি আমাদের ইংরাজি পড়ান না। এটা একটা জটিল একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, সেটাকে আপনারা কি করবেন বলেছি, এটাকে আগে তিনি কি আমাদের ইংরেজি পড়ান না, কোয়েশ্চেন মার্কটা ভুলে যান, না ওয়ার্ডটাও ভুলে যান, আর কি এই ওয়ার্ডটাও ভুলে যান, তাহলে কি কি থাকলো, তিনি আমাদের ইংরেজি পড়ান। দেখুন প্রথম সেন্টেন্সটা কিন্তু তাই আছে, তিনি আমাদের ইংরেজি পড়ান। এটাকে আমি আগে ইংরেজি করলাম, ইংলিশে ট্রান্সলেট করলাম, তিনি হচ্ছেন হি, দেন টিচ, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই টিচেস আস ইংলিশ। এবার টিচেস রয়েছে অথবা হি রয়েছে, তারপরে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ডু অথবা ডাজ আসে। এবার দেখুন তিনি কি দ্বিতীয় বাংলা সেন্টেন্সটি, তিনি আমাদের ইংরেজি পড়ান না, তাহলে এখানেও আপনি ওই প্রথমে অ্যাফার্মেটিভ করবেন, তারপরে না অর্থাৎ নট কথাটা আনবেন। তাহলে সেটা করতে গেলে কী করতে হবে, টিচেসটাকে ভেঙে আপনি ডাজ এবং টিচ লিখলেন, তার মাঝে নট লিখে দিলেন,
সো হি ডাজ নট টিচ আস ইংলিশ। 3 নম্বর বাংলা সেন্টেন্সটি রয়েছে, তিনি কি আমাদের ইংরাজি পড়ান? আপনি প্রশ্ন করছেন, আপনি ঠিক জানেন না তিনি কি আমাদের ইংরেজি পড়ান। তাই কি এবং কোয়েশ্চেন মার্ক এটা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু তিনি আমাদের ইংরেজি পড়ান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এটাকে এবার যদি আপনি ভাঙেন, এবং ভাঙতে গেলে আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করতে হবে, এই যে হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ এইগুলোকে আগে আনতে হবে সাবজেক্টে। তাহলে হি যেহেতু ডাজ, তাহলে ডাজ হি টিচ আস ইংলিশ, দেন কোয়েশ্চেন মার্ক। তিনি কি আমাদের ইংরাজি পড়ান না? ওই একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ভেঙে আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন। এইভাবে বারে বারে প্র্যাকটিস করতে করতে দেখবেন একটা সময়, বারে বারে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন আপনি একবারেই ওটা লিখতে পারছেন, আপনাদের এত কিছু ভাঙতে হচ্ছে না। তিনি কি আমাদের ইংরেজি পড়ান না? ডাজ হি নট টিচ আস ইংলিশ কীভাবে আসলো? হি টিচেস আস ইংলিশ, সেটাকে ভাঙলাম, হি ডাজ টিচ আস ইংলিশ, হি ডাজ নট টিচ আস ইংলিশ নেগেটিভ সেন্টেন্সে। তারপর আমি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, ডাজ আগে চলে গেল, তারপর হি আসলো, ডাজ হি টিচ আস ইংলিশ। তারপর আমি এই যে পড়ান না কথাটা রয়েছে, তার জন্য আমি এখানে ডাজ হি নট টিচ আস ইংলিশ, নটটাকে নিয়ে আসলাম। তাহলে সবার প্রথমে যাচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ 4 নম্বর ইংলিশ সেন্টেন্সটাতে যাচ্ছে হেল্পিং ভার্ব ডাজ, দেন সাবজেক্ট হি, দেন নট, দেন মেইন ভার্ব ইন অরিজিনাল ফর্ম অর প্রেজেন্ট ফর্ম, আস ইংলিশ, দেন কোয়েশ্চেন মার্ক। এইভাবেই আপনি কিন্তু শিখে যাবেন কীভাবে নেগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে চিহ্নিত করতে হয় এবং তারপরে কীভাবে ট্রান্সলেট করতে হয়। এর পরবর্তী পেজটিতে আমি চলে যাচ্ছি। এবার দেখুন, আমি আর বেঙ্গলি আপনাদের দেখাইনি, একবারে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথম যেগুলো গ্রিন ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখুন, মাই প্যারেন্টস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার জন্য কিন্তু লাভস লিখিনি, লাভ লিখেছি। তা মাই প্যারেন্টস লাভ দ্য ডগ, মানে আমার বাবা মা কুকুর ভালোবাসেন। তাহলে এটা যখন প্যারেন্টস বলছে তাহলে নেগেটিভ সেন্টেন্স দেখুন ডান দিকে অরেঞ্জ কালারে লেখা রয়েছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করার সময় এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি হেল্পিং ভার্ব নেব, ডু অর ডাজের ইউজ করব। তাই মাই প্যারেন্টস হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই ডু আনবো। তো মাই প্যারেন্টস ডু, দেন নট, দেন লাভ দ্য ডগ। মাই প্যারেন্টস ডু নট লাভ দ্য ডগ, নেগেটিভ সেন্টেন্স। এর বাংলা মানে হচ্ছে আমার বাবা মা কুকুর ভালোবাসেন না। দেন কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি করলাম, ওই ডু যেহেতু মাই প্যারেন্টসের পরে আসে, মাই প্যারেন্টসের সাথে ডু আসে, তার জন্য আমি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি ডুকে মাই প্যারেন্টসের আগে লিখলাম। ডু মাই প্যারেন্টস লাভ দ্য ডগ, আমার বাবা মা কি কুকুর ভালোবাসেন? ডু মাই প্যারেন্টস নট লাভ দ্য ডগ, আমি কি করলাম, ডু মাই প্যারেন্টসই রাখলাম, অর্থাৎ ডুকে সাবজেক্টের আগে অর্থাৎ মাই প্যারেন্টসের আগেই লিখলাম। তারপরে কি আনলাম, নট আনলাম, তারপর মেইন ভার্ব আনলাম। দেখুন, ডু মাই প্যারেন্টস নট লাভ দ্য ডগ, আমার বাবা মা কি কুকুর ভালোবাসেন না? দেখুন ডান দিকে নেগেটিভ ইন্টারোগেটিভ লেখা রয়েছে। পরবর্তী এক্সাম্পলে দেখুন, দে প্লে ফুটবল, দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সো ডাজ উইল নট কাম, হোয়াট উইল কাম, দে ডু নট প্লে ফুটবল, ডু আসবে দে এর পরে, কারণ দে হচ্ছে তারা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এই পার্সন বুঝতে হলে অবশ্যই আমার আগের দুটো ভিডিও অবশ্যই দেখবেন, ওখানে আমি বুঝিয়েছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন কোনটা কোন পার্সন কোনটা কোন নাম্বার, সেগুলো আমি কিন্তু বুঝিয়েছি। আপনারা অবশ্যই গত লাস্ট দুটো ভিডিও অবশ্যই দেখবেন। সো দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, এটা নেগেটিভ সেন্টেন্স। এবার আমি ইন্টারোগেটিভ করবো কীভাবে, স্বাভাবিকভাবেই আমি হেল্পিং ভার্ব অর্থাৎ ডু এবং ডাজকে আমি সাবজেক্টের আগে নিয়ে আসবো। ডু দে প্লে ফুটবল, দেন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করবো কী করে, প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট অর্থাৎ দে, তাহলে ডু দে, তারপরে কিন্তু আমি নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু করছি নট ওয়ার্ডটা নিয়ে আসবো, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে নট নিয়ে আসবো। সো সাবজেক্ট হচ্ছে দে এবং ভার্ব হচ্ছে প্লে, তার মাঝে নট আনলাম। সো ডু দে নট প্লে ফুটবল, এই কথাটির বাংলা মানে হচ্ছে তারা কি ফুটবল খেলে না? পরবর্তী এক্সাম্পলটি দেখুন, ইউ হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আপনার একটি দামি গাড়ি রয়েছে। সো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে আপনি অথবা আপনারা। সো ইউ ডু নট হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, নেগেটিভ সেন্টেন্স, আমি ইউ হ্যাভটাকে আমি না বোধক করে দিলাম। আপনি কিন্তু ছোটোবেলায় আমরা অনেকেই শিখেছি ইউ হ্যাভ নো নট অ্যান এক্সপেন্সিভ কার, এটা আমরা অনেক ছোটো সময় শিখেছি, যেহেতু একটু কঠিন তার জন্য আমরা বড় হয়ে এই জিনিসটা ডু এর ইউজেজ আমরা কিন্তু শিখব। সো হ্যাভটাকে ভাঙলে ডু আর হ্যাভ হয়, তার মাঝে নট আসলো, সো ইউ এর পরে ডু বসে,
আর তাছাড়া হ্যাভকে ভাঙলে ডু আসে, সেই দুটোভাবেই আপনারা বুঝে নিতে পারবেন যে ডু অথবা বসাবেন না ডাজ বসাবেন আফটার সাবজেক্ট। সো ইউ হচ্ছে থার্ড পার্সন, সরি ফার্স্ট সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, তো এখানে ডাজ আসবে না, ডু আসবে। সো ইউ ডু নট হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আপনার একটি দামি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আপনার কি একটি এক্সপেন্সিভ কার আছে, অর্থাৎ দামি গাড়ি আছে। সো আমি কী করলাম, ডুটাকে আগে নিলাম, ইউটাকে তারপরে আনলাম, তারপরে যেরকমভাবে বসানো বসিয়ে দিলাম। দেন নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু ইউ নট হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আপনার কি একটি এক্সপেন্সিভ কার নেই। ডু ইউ, সো ইউ এর আগে ডু আনলাম, তারপরে নট আনলাম, তারপর দেন হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আপনার কি একটি এক্সপেন্সিভ গাড়ি বা দামি গাড়ি নেই। দেন আমি কয়েকটি এক্সাম্পল আরও দেখিয়েছি। দেখুন গ্রিনে লেখা রয়েছে তুমি কি আমার ভাইকে চেনো, তো সেটাকে আমি কি করলাম, আমি আগে এটাকে যেহেতু আমাকে জানতে হবে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, তার জন্য এর তিনটি প্রসিডিওর, মানে তিনটি স্টেপ আছে এই প্রসিডিওরের। ভালো করে দেখিয়েছি, মনে করবেন এই যে যাই প্রশ্ন করুক না কেন আপনাকে, তুমি কি আমার ভাইকে চেনো অথবা তুমি কি আমার ভাইকে চেনো না, অর্থাৎ এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি থাকতো তুমি কি আমার ভাইকে চেনো না, তাহলে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো। আপনি সবার প্রথমে সেটাকে এই যে প্রশ্নবোধক না এইগুলোকে ভুলে যাবেন বা এগুলোকে চেপে ধরবেন বা চাপা দেবেন, দেখবেন শুধু থাকবে তুমি আমার ভাইকে চেনো, সেটাই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং আমি সেই হিসাবে ইংলিশ করলাম। ইউ নো মাই ব্রাদার, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, ইউ নো মাই ব্রাদার। দেন আমি ব্রেক করলাম, দেখুন ব্রেক অ্যাফার্মেটিভ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভাঙলাম, নোকে ভাঙলে ডু প্লাস নো আসে, প্লাস ইউ এর পরে সবাই জানে ডু আসে, তার জন্য ইউ ডু নো মাই ব্রাদার আমি ভাঙলাম অ্যাফার্মেটিভটাকে। এবার আমি এটাকে কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করতে গেলে কী করতে হয়, হেল্পিং ভার্বটাকে সাবজেক্টে আগে আনতে হয়। দেখুন ইউলো ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে, ডুটাকে আগে নিলাম, ইউটাকে পরে আনলাম, দেন নো মাই ব্রাদার, দেন কোয়েশ্চেন মার্ক। অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে গেছি। সো এইভাবে ডু ইউ নো মাই ব্রাদার, তো এইভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন একবারে। তুমি বারে বারে প্র্যাকটিস করলে কিন্তু এই যে প্রথমে যাই থাকবে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইন্টারোগেটিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফরম্যাটে নিয়ে আসবেন, তারপর সেটাকে ভেঙে আপনি ডু অথবা ডাজ নিয়ে আসবেন, এবং সেটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তবে সাবজেক্টের পরে ডু বসিয়ে তারপর নট বসাবেন, অথবা ডাজ বসিয়ে নট বসাবেন। আর ইন্টারোগেটিভ হলে ডু আর ডাজটা সাবজেক্টের আগে চলে যাবে। দেখুন এখানে ডু ইউ নো মাই ব্রাদার, পরেরটি দেখুন সে কি ছবি আঁকে। সো আমি কী করলাম, আমি আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা ভাবলাম কি আর কোয়েশ্চেন, এটাকে আমি ভুলে গেলাম, মানে অ্যাভয়েড করলাম। আমি কি ভাবলাম, সে ছবি আঁকে, তো আমি সেই হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি লিখলাম সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমি বলেছি মেইন ভার্বের পরে এস বসে, তো হি ড্রজ পিকচার্স, তো সেটাই আমি হি ডাজ ড্র পিকচার্স, এটাকে আমি ব্রেক অ্যাফার্মেটিভ করলাম, হয়তো অ্যাফার্মেটিভকে ভাঙলাম, তাহলে হি এর পরে ডাজ বসে আর ড্রজটাকে অরিজিনাল ফর্ম ড্র লিখলাম আর পিকচার্স। দেন আমি ডাজ যেহেতু হেল্পিং ভার্ব সেটাকে ওই আগের নিয়ম হিসেবেই সাবজেক্টের আগে নিয়ে আসলাম, ডাজ হি ড্র পিকচার্স। আপনি কি ভূগোল পড়ান, আমি আগে ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আপনি ভূগোল পড়ান। সো ইউ টিচ জিওগ্রাফি, দেন ইউ ডু টিচ জিওগ্রাফি, দেন ডু ইউ টিচ জিওগ্রাফি। সে কি ব্যাংকে চাকরি করে, সো সে ব্যাংকে চাকরি করে আগে লিখলাম, তাই ইংলিশ কী করলাম, হি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক। দেন আমি এটাকে ভাঙলাম, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আরও ভাঙলাম, ওয়ার্কসটাকে ভেঙে ডাজ প্লাস ওয়ার্ক আসলো। কেন ডাজ প্লাস ওয়ার্ক আসলো, কারণ হি রয়েছে, তো হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডু না বসে ডাজ বসবে, হি ডাজ ওয়ার্ক অ্যাট আ ব্যাংক। ভালো করে দেখবেন ওয়ার্কস অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলেও যখন আমি ভাঙছি এসটা উঠে যাচ্ছে, তখন কিন্তু অরিজিনাল বা প্রেজেন্ট ফর্মেই থাকছে। দেন আমি ডাজটাকে হি এর আগে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাজ হি ওয়ার্ক অ্যাট ব্যাংক, এরই বাংলা মানে সে কি ব্যাংকে চাকরি করে, তাহলে সে ব্যাংকে চাকরি করে, সেটাকে আগে ভাঙলাম, ভাঙার পরে ডাজটাকে আগে লিখলাম, ডাজ হি ওয়ার্ক অ্যাট ব্যাংক। এবার দেখুন তিনি কি কলকাতায় থাকেন, অতগুলো না করে আমি একবারে লিখেছি, দেখুন বোঝার চেষ্টা করুন যে পারেন কি না। ডাজ হি লিভ ইন কলকাতা, আমি একবারে নিয়ে আসলাম, হি যেহেতু তিনি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য তারপরে ডাজ বসবে, তাই ডাজটাকে আমি সাবজেক্টের আগে লিখলাম, ডাজ হি, দেন থাকেন বা বাস করেন, দেন লিভ, ডাজ হি লিভ ইন কলকাতা। এবার যদি আমি লিখতাম যে তিনি কি কলকাতায় থাকেন না, এই না কথাটা যখনই হতো আমি এখানে না ডাজ হি লিভ ইন কলকাতার জায়গায় লিখতাম ডাজ হি নট লিভ ইন কলকাতা।
এই পর্যন্ত আজকে থাকলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরোটাই। যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি মনে হয় কারো পক্ষে খুব সুবিধা হবে এবং শিখতে পারবে সে, তাহলে তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং অন্যান্যদের সাথে শেয়ার করবেন, তাতে অন্যরাও শিখতে পারবে আপনাদের সাথে সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।